transport mechanism এটা আর atherosclerotic plaque formation, then ACAT, LCAT or PCAT এই দুইটার জিনিস কি এই দুইগুলো নিয়েই আলোচনাটা মেইনলি হবে আজকে। ওকে, নেক্সট দেখি আমরা লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন জিনিসটা কি? আমরা তো জানি যে লাইপোপ্রোটিন একটা ট্রান্সপোর্ট, নাকি? লাইপোপ্রোটিন কি জিনিসটা বলো তো? লাইপোপ্রোটিন জিনিসটা কি কেউ একজন বলো। মনিটর মনিটর প্রেজেন্ট আছো? তার প্রোটিন আর লিপিডের আবরণ থাকে। প্রোটিন আর লিপিডের আবরণ না, বেসিক্যালি জিনিসটাকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি? ট্রান্সপোর্ট ফর্ম অফ লিপিডস, তাই না? পারপাসের উপর বেস করে যদি আমরা ডিফাইন করি, তো পারপাসের উপর পারপাসটাই হচ্ছে যে ট্রান্সপোর্ট, লিপিডকে ট্রান্সপোর্ট করাটা, ট্রান্সপোর্টিং ফর্ম অফ লিপিড। কি থাকে দেখো, লাইপোপ্রোটিন কম্পোজড কি? হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, এগুলো আমরা জানি যে হাইড্রোফিলিকটা যেটা আউটার সারফেসে থাকবে, হাইড্রোফোবিকটা ইনার সারফেসে থাকবে, এন্ড বাইরের দিকে থাকবে অ্যাম্ফিপ্যাথিক অর হাইড্রোফিলিক প্রোটিন। এইগুলো কয়েকটা জিনিসের নাম জাস্ট। লাইপোপ্রোটিন জিনিসটা কি, অ্যাপোলাইপোপ্রোটিনটা কি? অ্যাপোলাইপোপ্রোটিন বলতে আমরা কি বুঝি? অ্যাপোলাইপোপ্রোটিন কি জিনিসটা? লাইপোপ্রোটিনের মধ্যে কন্টেনিং প্রোটিন যেটা এই লিপিডকে ট্রান্সপোর্ট করতে হেল্প করছে ইন অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। এই অ্যাপোলাইপোপ্রোটিনটা একটা জিনিস ইম্পর্টেন্ট কাজ দেখা যায়। অ্যাপোলাইপোপ্রোটিন determine the metabolic fate through interaction with cellular receptors. অ্যাপোলাইপোপ্রোটিনের যদি একটা ইম্পর্টেন্স আমরা ধরি, তাহলে এই অ্যাপোলাইপোপ্রোটিনের উপর বেস করেই কিন্তু সে কিভাবে মেটাবোলাইজড হবে, এই মেটাবলিজমটা ডিপেন্ড করছে অ্যাপোলাইপোপ্রোটিনের উপর। দেখি আমরা এরপরে কি হয়। মেটাবলিজম অফ কাইলোমাইক্রন। আসলে আমরা জানি কি কাইলোমাইক্রন কি? কাইলোমাইক্রন জিনিসটা হচ্ছে কি, আমি ডায়েটরি ফর্মে যেই লিপিডসটাকে ইনজেস্ট করছি, ডায়েটরি ফর্মে লিপিড, ইনজেস্টেড লিপিড ডাইজেশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে উইদিন দ্য এন্টেরোসাইট অর দ্য ইন্টেস্টাইনাল সেল। উইদিন দ্য এন্টেরোসাইট কি ফর্মেশন করছে? মাইসেলি ফর্ম করে দিচ্ছে। মাইসেলি ফর্মেশনে মাইসেলির পরে সে যখন অ্যাবজর্ব হচ্ছে, কি কি ফর্ম থাকছে? আমার ফ্রি কোলেস্টেরল থাকছে, কোলেস্টেরল এস্টার থাকছে ফ্যাটি অ্যাসিড, ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো থাকছে, 2 monoacyl glycerols থাকছে, সবকিছু মিলে উইদিন দ্য এন্টেরোসাইট অ্যাপোপ্রোটিন ফর্মেশন হয়। কোনটা? B48। এটা মনে আছে তো? B48 কোথায় ফর্ম হয়? অ্যাপো B48 কোথায় ফর্মেশন হয়? আমি জানতে চাচ্ছিলাম একটু, মনে আছে? না স্যার। এই যে মনে করে নাও, কারণ অ্যাপোগুলা কি, আমরা তো লাইপোপ্রোটিন পড়ে আসছি একটু আগে, কিন্তু কোথায় পড়েছে? আমরা লিপিডের মধ্যে পড়েছি। তো লিপিডের মধ্যে 4টা লাইপোপ্রোটিন আছে, যে কাইলোমাইক্রন, এলডিএল লাইপোপ্রোটিন, কোলেস্টেরল এন্ড এইচডিএল, এন্ড আরেকটা কি থাকে? ভিএলডিএল, তাই না? এই কাইলোমাইক্রনটা ফর্মেশন হচ্ছে আমার উইদিন দ্য এন্টেরোসাইট। এই এন্টেরোসাইটে এখন কি হবে? এই কাইলোমাইক্রনটাই হচ্ছে আমার ডায়েটরি লিপিড ক্যারিং পার্টিকলস। এই ডায়েটরি, আমি ডায়েটরি ফর্মে যতগুলো লিপিড এখন আমি ইনজেস্ট করেছি, অ্যাবজর্ব হয়েছে, অ্যাবজর্ব করে এখন আমার সার্কুলেশনে নিতে হবে অথবা অর্গান টু অর্গানে নিতে হবে। এখন এই কাইলোমাইক্রন ক্যারি করে নিয়ে যাচ্ছে আমার লিপিডস গুলো। আমরা ডায়েটরি ফর্মে কোন লিপিডটা বেশি ইনজেস্ট করব? অবশ্যই টিএজিটা আমরা বেশি ইনজেস্ট করি, তাই না? এই কারণেই বলা হয় যে কাইলোমাইক্রনের সাইজ হচ্ছে হিউজ, ডেনসিটি কম। কেন? তার মধ্যে ম্যাক্সিমাম প্রায় 90% থাকে তার মধ্যে টিএজি, এন্ড আদার্স থাকে অন্য কিছু। অন্য কিছুর মধ্যে আমার কোলেস্টেরল, ফ্রি কোলেস্টেরল, কোলেস্টেরল এস্টার এন্ড ফসফোলিপিডস থাকছে। দেখো, কাইলোমাইক্রন লিভস এন্টেরোসাইট এন্ড রিচেস দ্য প্লাজমা অ্যাজ কি ফর্মে? ন্যাসেন্ট। ন্যাসেন্ট শব্দটার অর্থ কি? ন্যাসেন্ট শব্দটার মিনিংই হচ্ছে বাচ্চাকে বোঝাচ্ছে, একেবারে প্রিমেচিউর কাইলোমাইক্রনকে বোঝাচ্ছে। প্রিলিমিনারি ফর্ম অফ কাইলোমাইক্রন, the particles is rapidly modified receiving। এই মজার জিনিসটা হচ্ছে এখন রিজার্ভার অফ
অ্যাপোপ্রোটিন বলতে একটা কথা আছে যে এই অ্যাপোপ্রোটিনের রিজার্ভার হিসেবে কাজ করে এইচডিএল লাইপোপ্রোটিনটা। যখনই সার্কুলেশনে কোনো ধরনের লাইপোপ্রোটিন অ্যাভেলেবল হবে, ওই লাইপোপ্রোটিন গুলাকে মেটাবলাইজ করার জন্য, লাইপোপ্রোটিনের মধ্যে কি কি আছে, টিএজি আছে, কোলেস্টেরল আছে, এস্টার্স আছে, এই ফসফোলিপিডস আছে, এইগুলাকে মেটাবলাইজ করার জন্য এনজাইম লাগবে। ওই এনজাইমকে স্টিমুলেট করার জন্য কিছু ফ্যাক্টরস লাগবে বা কোএনজাইম বা কোফ্যাক্টরস লাগবে, যেগুলোই হচ্ছে আমি এইচডিএল এর কাছ থেকে পাবো। কি কি আছে দেখো, রিসিভ, ApoE, ApoC, later includes ApoC2. ApoC2 টাই ইম্পর্টেন্ট আমাদের। আমরা ApoC এর 1 2 3 বিভিন্ন আছে, আমরা অতগুলো জানবো না। ApoC2 টাকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। আর এই ApoC-টাই আমার লাইপোপ্রোটিন লাইপেজ। লাইপোপ্রোটিন লাইপেজ, যেই লাইপেজটা আমার লাইপোপ্রোটিনের মধ্যে যে লিপিডটা থাকবে, ওই লিপিডটাকে ব্রেক ডাউন করবে। ওই লাইপোপ্রোটিন লাইপেজটাকে স্টিমুলেট করার জন্য বা অ্যাক্টিভেট করার জন্য ApoC2টা রেসপন্সিবল। কি then দেখো, lipoprotein lipase activated by ApoC2 and circulating chylomicrons hydrolyzes the TAG in these particles. দরকার নাই, এগুলো আমরা জানি ব্রেকডাউন করলে কি হবে। নেক্সট ছবিগুলো দেখলে আমরা আরো ক্লিয়ার হব। এই ছবিটা দেখো, ছবিটা একটু খেয়াল করো। দেখো মূল জিনিসটা কি, আমি বললাম প্রথমে আমার ডায়েটারি ফর্ম থেকে যেটা নিলাম সেই কাইলোমাইক্রনটা আমার নেসেন্ট কাইলোমাইক্রন। এই নেসেন্ট কাইলোমাইক্রনের মধ্যে কি আছে, হিউজ অ্যামাউন্ট অফ টিএজি, দেন আমার ডায়েটারি কোলেস্টেরল, এস্টার এন্ড ফসফোলিপিডস থাকবে, সাথে থাকবে ApoB48। মাঝখানের ছবিটা যদি খেয়াল করো যে ApoB48 মাঝখানে সার্কেলটা, এই ApoB48 containing nascent chylomicron কি করবে, মেটাবোলাইজ হওয়ার জন্য তাকে লাগবে কি ApoC2, ApoE। এই ApoC2 and ApoE সে নিবে থেকে HDL এর কাছ থেকে। যখনই সে ApoC2 and ApoE নিচ্ছে, ApoC2 তার মধ্যে যে লিপিডস গুলো আছে, টিএজি যেটা থাকবে, ওই টিএজিটাকে ব্রেকডাউন করবে। কারণ ApoC2 লাইপোপ্রোটিন লাইপেজ নামে যে এনজাইমটা ওই টিএজি কে ব্রেকডাউন করার জন্য রেসপন্সিবল, ওইটাকে স্টিমুলেটেড বা অ্যাক্টিভেটেড করবে। দেন তার মানে কি, মেটাবোলাইজ হওয়া মানে কি, নেসেন্ট সাইজের যেই টিএজিটা ছিল ওর মধ্যে ম্যাক্সিমামটাই রিমুভ হয়েছে বা মেটাবোলাইজড হয়েছে। আর ApoE থাকে, এই ApoE আলটিমেটলি কি করে, যেই সেলের মধ্যে ApoE থাকবে, হেপাটোসাইট তাকে চিনতে পারবে যে হ্যাঁ সে একটা লাইপোপ্রোটিন। যেই লাইপোপ্রোটিনের মধ্যে ApoE থাকবে, ওই অ্যাপোপ্রোটিনটাকে হেপাটোসাইট চিনতে পারবে মানে তাকে রিকগনাইজ করবে এবং তাকে এন্ডোসাইটোসিসের মাধ্যমে এনগালফ করে নেবে। দ্যাট মিন্স যখনই আমার নেসেন্টটা সার্কুলেশনে লাইপোপ্রোটিন লাইপেজ দিয়ে ব্রেকডাউন করে কম ছোট সাইজ হবে, তখনই বাকি যে অংশটা রেমন্যান্ট যেটা থাকবে, ওই রেমন্যান্টটাই হেপাটোসাইট দ্বারা এনগালফ হবে। আর এই হেপাটোসাইট তাকে কিভাবে রিকগনাইজ করবে, বিকজ অফ ApoE। এই ApoE দেন আমার দেখো মেটাবলিজম। স্যার এর আগের স্লাইডটা বুঝি নাই। আর কিছুই বুঝুন নাই, এক্সচেঞ্জ উইথ এইচডিএল, এইটাই তো, এটা তো আর কিছু না। মাঝখানের সার্কেলটা হচ্ছে নেসেন্ট। নেসেন্ট মানে প্রিমেচুরটাকে বোঝাচ্ছে, তাই না? নেসেন্টের মধ্যে কি আছে, ম্যাক্সিমামটা প্রায় 90%টাই হচ্ছে তার টিএজি, আর তার মধ্যে থাকবে ApoB48। এই ApoB48 কন্টেনিং নেসেন্ট কাইলোমাইক্রন, উপরের ইয়েটাকে ডিসটা দেখো, ওটা থেকে এইচডিএল এর কাছ থেকে ApoE নেবে, ApoC2 নেবে, নিয়ে ApoC2, এই যে দেখো ম্যাচিউর, নিচের সার্কেলটা ম্যাচিউর কাইলোমাইক্রন। এই ম্যাচিউর কাইলোমাইক্রন তখন ApoC2 তার লাইপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেট করবে। লাইপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেট করলে কি, টিএজিটা যেটা ব্রেকডাউন হবে। আর ApoE যেটা থাকবে, ApoE এর মাধ্যমে সে হেপাটোসাইট দ্বারা রিকগনাইজড হবে যে হ্যাঁ হেপাটোসাইট তখন তাকে চিনবে এবং তাকে এন্ডোসাইটোসিসের মাধ্যমে এনগালফ করে নেবে, নিজের মধ্যে অ্যাবজর্ব করবে। দেন এর পরের স্টেজটা কি সেটা বলবো। এবার বুঝছো এটা? ওকে,
স্যার আরেকবার একটু বলেন। এবারে এইটা থেকে বুঝো, এই ছবিটা থেকে আরো ভালো করে বুঝবা। দেখো দেখো প্রথমে কি আছে, উপরের থেকে খেয়াল করো যে ন্যাসেন্টটা আছে, ন্যাসেন্টটার মধ্যে কি থাকছে, ম্যাক্সিমামটা হচ্ছে আমার টিএজি। ন্যাসেন্ট কার কাছ থেকে কি কি নিল, অ্যাপো সি নিল, অ্যাপো ই নিল এইচডিএল এর কাছ থেকে, এইচডিএল এর কাছ থেকে নিয়ে সেকেন্ড ছবিটা দেখো, এটা সে হয়েছে ম্যাচিউর। ম্যাচিউর হওয়ার পর পরে তার লাইপোপ্রোটিন লাইপেজ তার টিএজিটাকে ব্রেকডাউন করে। দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পর্যন্ত সে সাইজে কিন্তু বড়, যখন লাইপোপ্রোটিন লাইপেজ তার টিএজি কে ব্রেকডাউন করলো তখনই সে সাইজে ছোট র্যামনেন্ট হয়ে গেল। ওই র্যামনেন্টের মধ্যে কি আছে, অ্যাপো ই থাকবে, অ্যাপো ই থাকবে, ওই ডায়েটারি কোলেস্টেরল গুলা থাকবে, কোলেস্টেরল এস্টার থাকতে পারে, আর ফসফোলিপিডটা থাকবে। বাকি জিনিস, বাকি টিএজিটা পুরোটাই মেটাবোলাইজ বা লাইসিস হয়ে যাবে। দেন এই র্যামনেন্টটাকেই হেপাটোসাইট এন্ডোসাইটোসিসের মাধ্যমে এনগালফ করে নেবে। এখন কাইলোমাইক্রনটা বা আমার ডায়েটারি লিপিডটা কোথায় গেল, ডায়েটারি লিপিড থেকে যেটা আমি কাইলোমাইক্রন ফর্মে ইনজেস্ট করে মানে অ্যাবসর্ব করেছিলাম সার্কুলেশনে, ওইটা আমার এখন চলে গেল হেপাটোসাইটে। ক্লিয়ার? স্যার অ্যাপো C2 এর কাজটা কি? অ্যাপো অ্যাপো C2 এর কাজটা কি? অ্যাপো সি2 লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করবে। অ্যাপো সি2 লাইপোপ্রোটিন লাইপেজ। লাইপোপ্রোটিন লাইপেজ কেন লাগছে, লাইপোপ্রোটিন লাইপেজ লাগছে লাইপোপ্রোটিনের মধ্যে যে লিপিডটা থাকবে বা টিএজিটা যেটা থাকছে, ওই টিএজিটাকে ব্রেকডাউন করার জন্য। ক্লিয়ার? জি স্যার। স্যার এপো সি2 আর এপো ই এর সোর্স হইতেছে এইচডিএল, তাহলে এপো আমি বলে নেই, এইচডিএল কে ধরেই নিবা অ্যাপোর রিজার্ভার। যত অ্যাপো আছে ম্যাক্সিমাম গুলাই তার মধ্যে থাকবে এবং সে অন্যদেরকে ডোনেট করবে, যার যার প্রয়োজন অনুযায়ী ডোনেট করবে। ওকে, অ্যাপো সি2 লাগবে লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করার জন্য, আর অ্যাপো ই এর মাধ্যমে হেপাটোসাইট লাইপোপ্রোটিনকে রিকগনাইজ করতে পারবে। এই হলো দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে, আর বাকি সব জিনিস সহজ। ওকে, স্যার এপো বি এর সোর্স তো কি এইচডিএল? না অ্যাপো বি48 তো এন্টেরোসাইটে সিনথেসিস হয়েছে। অ্যাপো বি48 হচ্ছে কাইলোমাইক্রনের স্পেসিফিক অ্যাপোপ্রোটিন, যেটা আমার এন্টেরোসাইটে সিনথেসিস হয়েছে। ওই এন্টেরোসাইটের মধ্যেই কাইলোমাইক্রন ফরমেশন হয়েছে অ্যাপো বি48 সহ। ওই অ্যাপো বি48 সহ সে সার্কুলেশনে এসেছে। ওকে, জি স্যার। স্যার টিএজিটা ব্রেকডাউন হয়ে গেলেই সে ম্যাচিউর হয়ে যাবে? ম্যাচিউর বলতে আমরা যে বয়সে বাড়ছি তাকে কিন্তু বলছি না। এখানে ম্যাচুরিটি বলতে বোঝাচ্ছে ডেনসিটি কিছুটা বাড়ছে, মানে লিপিডস টিএজিটা কমে যাচ্ছে, তার ডেনসিটিটা বাড়ছে গ্রাজুয়ালি। কারণ কোলেস্টেরল এন্ড কোলেস্টেরল এস্টার যার মধ্যে বেশি থাকবে তার ডেনসিটি বেশি থাকবে, এই জন্য তাকে ম্যাচিউরড হিসেবে ট্রিট করছে। ন্যাসেন্ট হচ্ছে একেবারে বাচ্চা, দেন টিএজিটা রিপ্লেস হওয়ার পরে যে অংশটা থাকে তাকে ম্যাচিউরড হিসেবে ট্রিট করা হচ্ছে। ওকে, জি স্যার। আগাই। দেন দেখো এখন যে হয়, যেমন কি হলো, এখন হেপাটোসাইটের মধ্যে আমার কি কি গেল, হেপাটোসাইটের মধ্যে গেল আমার কোলেস্টেরল, কোলেস্টেরল এস্টার এন্ড ফসফোলিপিড। এখন হেপাটোসাইট নতুন করে কিছু একটা সিনথেসিস করবে, হেপাটোসাইট আবার নতুন একটা লাইপোপ্রোটিন সিনথেসিস করবে। দেখো VLDL are produced in the liver, they are composed predominantly of endogenous TAG। তার মানে আমি জানি লাইপোপ্রোটিনের মধ্যে আমাকে টিএজি দিতেই হবে। তাহলে এন্ডোজেনাস বলতে কি বোঝাচ্ছে, লিভারের মধ্যে যেটা সিনথেসিস হচ্ছে ওই সিনথেটিক যেই টিএজিটা, এটাই নতুন করে একটা লাইপোপ্রোটিনের সাথে অ্যাডজাস্ট হবে। VLDL are secreted directly into the blood as nascent particles containing ApoB48। মানে এখন VLDL, লিভার এখন VLDL সিনথেসিস করবে, তার এন্ডোজেনাস যেই টিএজিটা এবং কাইলোমাইক্রন থেকে যে বাকি কোলেস্টেরল এন্ড কোলেস্টেরল এস্টার এন্ড ফসফোলিপিডস পেয়েছে এইগুলো সহ, এবং B40 এর সাথে, B40 কে তো সে অ্যাবজর্ব করে ফেলেছে,
B100 নামে নতুন একটা অ্যাপো প্রোটিন ফর্মেশন সিনথেসিস করে নতুন একটা VLDL নামে নতুন একটা লাইপোপ্রোটিনকে সে সার্কুলেশনের মধ্যে দিয়ে দিবে। ওকে, বুঝা গেছে কথাটা? বললাম যে HDL এর কাছ থেকে সবাই কিছু না কিছু রিসিভ করবে। VLDL HDL এর কাছ থেকে এই যে কোলেস্টেরল এস্টার ট্রান্সপোর্ট প্রোটিন, ক্যাপিটাল লেটারে CETP, এটা একটু খেয়াল করো। কোলেস্টেরল এস্টার ট্রান্সপোর্ট প্রোটিন, এই কোলেস্টেরল এস্টার ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে সে ম্যাক্সিমাম কোলেস্টেরল এস্টার HDL এর কাছ থেকে VLDL নেবে। সাথে কি নেবে? ওই যে ApoE বা ApoC2 আমরা যেটা বলেছিলাম, এই ApoC2 ও সে নেবে, ApoC2 নিতে পারে। আর সাথে তার মধ্যে সার্কুলেশনের মধ্যে আসার পর যেই TAG-টা থাকবে আর ফ্রি কোলেস্টেরল যেটা থাকবে ওটা তার এক্সচেঞ্জ করবে HDL এর সাথে। এটা চিন্ময় নাকি? তার মানে কি কি চেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জটা কি হচ্ছে, এই জিনিসটা খেয়াল করো যে HDL এর সাথে VLDL এর এক্সচেঞ্জটা হচ্ছে সে ম্যাক্সিমাম কোলেস্টেরল এস্টারটা নিচ্ছে কার ইয়েতে, কোলেস্টেরল এস্টার ট্রান্সপোর্ট প্রোটিনের হেল্প নিয়ে কোলেস্টেরল এস্টার নিচ্ছে সে HDL এর কাছ থেকে, আর নিজের কাছ থেকে কি কমাচ্ছে? আমরা জানি HDL পেরিফেরাল টিস্যু থেকে ফ্রি কোলেস্টেরল গুলোকে কালেক্ট করে, সো ফ্রি কোলেস্টেরলটাকে HDL কে ডোনেট করবে, আর সাথে যে TAG-টা, এই TAG-ও কিছু এক্সচেঞ্জ করাবে। এই আমি এখানে আইডিএল লেখা আছে, আইডিএল না খেয়াল করে তুমি আইডিএল এর ইয়েটা খেয়াল না করে জাস্ট এক্সচেঞ্জের এই অ্যারোগুলো একটু খেয়াল করো যে HDL এর সাথে আমার VLDL এর ট্রান্সপোর্টটা মানে এক্সচেঞ্জটা কি হচ্ছে। HDL এর কাছ থেকে সে কোলেস্টেরল এস্টার নেবে, কোলেস্টেরল এস্টার, এটা মাথায় রাখতে হবে কিন্তু এটা ইম্পর্টেন্ট। কার হেল্প নিয়ে নিচ্ছে? হেল্প নিচ্ছে আমার কোলেস্টেরল এস্টার ট্রান্সপোর্ট প্রোটিন। আর বিনিময়ে কি করছে? ওই যে আমার ফ্রি কোলেস্টেরল তার মধ্যে ছিল VLDL এর মধ্যে, আর TAG ছিল, ApoE ছিল, ApoE কাইলোমাইক্রনের যে ApoE-টা, ওই ApoE-টা এখন VLDL এর মাধ্যমে এসে HDL এর মধ্যে ফেরত যাবে। আর এই কোলেস্টেরল এস্টার রিচ যে কন্ডিশনটা VLDL তখন আর VLDL থাকবে না, তখন সে ইন্টারমিডিয়ারি ডেন্স লাইপোপ্রোটিন হয়ে যাবে, IDL হিসাবে কনভার্ট হবে। খেয়াল করো, আবার না বুঝলে আবার বলবো এই অংশটা, বলবো? এই কেউ নাই না, জি স্যার, বলবো? স্যার আবার বলেন। আবার বলি, দেখো আমার সার্কুলেশনে এখন কি আসলো? সার্কুলেশনে আসলো আমার VLDL এর মধ্যে কি কি আছে? VLDL এর মধ্যেও কিন্তু ApoE আছে, কারণ হেপাটোসাইট থেকে কাইলোমাইক্রনের ApoE সহ সে আসতে পারে। ApoB48 এর বদলে সে ApoB100 নিয়ে আসছে, সাথে গিয়ে নিয়ে আসছে এন্ডোজেনাস TAG নিয়ে আসছে, কোলেস্টেরল নিয়ে আসছে, কোলেস্টেরল এস্টার নিয়ে আসছে, আর ফসফোলিপিড নিয়ে সার্কুলেশনের মধ্যে। সে 5 থেকে 10 মিনিটের বেশি কিন্তু VLDL সার্কুলেশনে থাকতে পারে না, ব্রেকডাউন হয়ে যাবে, ব্রেকডাউন হবে বা কনভার্সন হবে। এই কনভার্সনটা কিভাবে হয়? এই কনভার্সনটাই হয় কিসে কনভার্ট হবে? IDL এ সে কনভার্ট হবে। কিভাবে হবে? এই কনভার্সনের সময় কোলেস্টেরল এস্টার ট্রান্সপোর্ট প্রোটিন এই একটা কোফ্যাক্টরের হেল্প নিয়ে HDL এর কাছ থেকে সে কোলেস্টেরল এস্টার নেবে, মানে তার ডেনসিটি বাড়াবে, কোলেস্টেরল এস্টার নেবে, আর সে নিজে থেকে কি দিয়ে দিবে? ফ্রি কোলেস্টেরলটাকে HDL এর মধ্যে ছেড়ে দিবে, আর TAG-টাকে সাথে HDL এর মধ্যে ছেড়ে দিবে, আর কিছু ApoE ও HDL এর মধ্যে ফেরত চলে আসবে। এক্সচেঞ্জটা খেয়াল করো শুধু, ক্লিয়ার? এবার এই যে এক্সচেঞ্জটা হলো, এই এক্সচেঞ্জটার পরে যে ফর্মটা হবে VLDL থেকে, এই VLDL হয়ে যায় তখন IDL, ইন্টারমিডিয়ারি ডেনসিটি লাইপোপ্রোটিন। ওকে, জি স্যার। জি স্যার। জি স্যার। দেন হচ্ছে আমার এই লাইপোপ্রোটিন লাইপেজ বা লাইপেজের মাধ্যমে ব্রেকডাউন হয়ে ওই ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল রিমুভাল হচ্ছে, দেন এই IDL থেকেই
এলডিএল ফর্মেশন হয়। তার মানে কি দেখো, এলডিএল এর মধ্যে কি আছে, ফ্রি কোলেস্টেরল কিন্তু এখন কম, কোলেস্টেরল এস্টারটা বেশি। আইডিএল এন্ড এলডিএল ডেনসিটি মোটামুটি সেম। আইডিএল থেকেই জাস্ট আইডিএল কেন হয়েছে, ভিএলডিএল থেকে এলডিএল হওয়ার জন্য ইন্টারমিডিয়েট যে এক্সচেঞ্জের পরে যে কন্ডিশনটা, এটাকে বলা হয় আইডিএল। আইডিএল ইমিডিয়েটলি এলডিএল এ কনভার্ট হবে। এই এলডিএল এর মধ্যে এখন কি থাকবে, ApoB100 থাকবে, আর থাকবে আমার কোলেস্টেরল এস্টার, কোলেস্টেরল ফ্রি কোলেস্টেরল থাকবে কিছু, আর ফসফোলিপিডস এন্ড টিএজি থাকবে কিছু। বুঝা গেল কথাটা? জি স্যার। আইডিএল থেকে এলডিএল হয়েছে। দেখুন এখন হচ্ছে এই এলডিএল এ কনভার্ট হওয়ার পর এলডিএল কিভাবে মেটাবলিজম হচ্ছে এই জিনিসটা। এলডিএল এর কাজটা কি? এলডিএল এর কাজ হচ্ছে আমার পেরিফেরাল টিস্যুতে কোলেস্টেরল সাপ্লাই করা বা লিপিড সাপ্লাই করা। মেইনলি আমরা কোলেস্টেরল সাপ্লাইকে বলি। এলডিএল এর কাজটা হচ্ছে কি, আমরা যদি 4টা কোলেস্টেরলের কাজের খেয়াল করি, 4টার মধ্যে মেইনলি এইচডিএল এন্ড এলডিএল কে আমরা জানি। এলডিএল এর কাজ হচ্ছে আমার কোলেস্টেরলকে সেলের মধ্যে দেয়া, আর এইচডিএল এর কাজ হচ্ছে আমার পেরিফেরি থেকে কোলেস্টেরলটাকে কালেক্ট করে হেপাটোসাইটের মধ্যে ছেড়ে দেয়া। এই মূল জিনিসগুলো কিন্তু এখানে। তাহলে এলডিএল মেটাবলিজম এমন কিভাবে হবে? রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস হচ্ছে, এক হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, মানে কি সেলের মধ্যে সে এন্ডোসাইটোসিস হয়ে যাবে। The primary function of LDL particles to provide cholesterol to the peripheral tissues and LDL receptor complexes endocytose. যখনই তুমি সেলের মধ্যে লাগবে, সেল তাকে নিজের মধ্যে এনগালফ করে ফেলবে। এবং কিভাবে কিভাবে আরো বড় হয় দেখো, ওই যে ক্ল্যাথরিন একটা কোড থাকে, এগুলা পড়লে পড়তে পারো, না পড়লে খুব একটা জরুরি না। মূল ব্যাপারটা হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস হবে। আর রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস হওয়ার পর একটা পার্টিকলস হইলো, দেন আরো গুলো হইলো, এর মাঝখানে যেই ক্ল্যাথরিন কোড থাকে, ক্ল্যাথরিন কোড গুলো আস্তে 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 ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে ভেসিকলস গুলো এন্ডোজোমস ফর্মেশন করে, আলটিমেটলি লাইসিস হয়ে কোলেস্টেরলটাকে সেলের মধ্যে দেওয়া হলো। এই জিনিসটাই ক্লিয়ার করো। নেক্সট হচ্ছে আমার মূল একটা মজার ব্যাপার আছে এখানে। If the cholesterol is not required immediately for some structural or synthetic purpose, এখন দেখো সেল হিউজ অ্যামাউন্ট অফ কোলেস্টেরল এন্ডোসাইটোসিসের মাধ্যমে এলডিএল এর কাছ থেকে নিয়েছে। এখন সেল ভাবছে যে যে পরিমাণ কোলেস্টেরল আমি নিয়েছি ওই কোলেস্টেরল আমার লাগবে না, তাহলে ফ্রি কোলেস্টেরলটা আমার কি কাজে লাগবে? এই এ ক্যাট, খেয়াল করো এই জিনিসটা মনে রাখবে, এগুলো শর্ট নোট হিসেবে থাকে। If the cholesterol is not required immediately for some structural or synthetic purpose, it is esterified by acyl-CoA cholesterol acyl transferase, ACAT. মনে রাখতে হবে এটা, acyl-CoA cholesterol acyl transferase, এটা একটা এনজাইম বা কোএনজাইম হিসেবেও তাকে ট্রিট করা হয়। তবে এনজাইম হিসেবেই তোমরা বলবা যে এটা হচ্ছে একটা এনজাইম, যে এনজাইমের হেল্পে যে ফ্রি কোলেস্টেরলটা, এই ফ্রি কোলেস্টেরল অ্যাসাইল ট্রান্সফারেজ, কোলেস্টেরল অ্যাসাইল ট্রান্সফারেজ মানে কি, যে ফ্রি কোলেস্টেরলটা থাকবে সে কোলেস্টেরল এস্টারে ট্রান্সফর্ম হবে। The ACAT transfer a fatty acid from a fatty acyl CoA to cholesterol, producing a cholesterol ester that can be stored in the cell. তার মানে এক্সেস অ্যামাউন্ট অফ যেই কোলেস্টেরলটাকে সেল এলডিএল এর মাধ্যমে এনগালফ করলো, ওই এক্সেস অ্যামাউন্ট অফ কোলেস্টেরল যদি থেকে যায় ফার্দার সিনথেটিক অর স্ট্রাকচারাল ফরমেশনের পরে, ওই অংশটাকে সে ফ্রি কোলেস্টেরলটাকে সে ACAT এর হেল্প নিয়ে কোলেস্টেরল এস্টার ফর্মে স্টোর করে রাখতে পারে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন এই মজার ব্যাপারটা হচ্ছে এই দুইটা জিনিসই, পরের দুইটা জিনিসই মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো যে আপটেক বাই ম্যাক্রোফেজ স্ক্যাভেঞ্জার রিসেপ্টরস। আমরা স্ক্যাভেঞ্জার বলতে কাদেরকে বলি বুঝো তো? স্ক্যাভেঞ্জার যারা বলতে পচা খাবার খেয়ে ফেলে, যারা মরা, বলতে গেলে মনে করো মরা জিনিস যারা খায়, তাই তো? এরা হচ্ছে স্ক্যাভেঞ্জার। তো এখানে স্ক্যাভেঞ্জার শব্দটা আসছে, দেখো মূল জিনিসটা কি হয় আমরা জানি কি, এক্সেস কোলেস্টেরল ইজ রেসপন্সিবল ফর অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফরমেশন, তাই না?
এখন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা কিভাবে ফরমেশন হয়? ভাস্কুলার লুমেন দিয়েই তো আমার এলডিএলটা সহ বাকি লাইপোপ্রোটিন গুলো সার্কুলেটেড হচ্ছে। এখন ভাস্কুলার লুমেনে যে এলডিএলটা থাকে, যেটার মধ্যে কোলেস্টেরল থাকছে ম্যাক্সিমামটা, কোনো না কোনো ভাবে আমার সার্কুলেশনের মধ্যে অক্সিডাইজ পার্টিকলস ফরমেশন হতে পারে। এই অক্সিডাইজ পার্টিকলস গুলাকে এলডিএলটাকে কি করে, অক্সিডাইজড করে ফেলতে পারে। এই অক্সিডাইজ পার্টিকলস গুলা, যে ফ্রি রেডিক্যালস গুলো আমরা আগে যেটা পড়েছিলাম এইচএমপি শান্টের সময়, যে ফ্রি রেডিক্যালস জিনিসটা পড়েছিলাম, এই ফ্রি রেডিক্যালস গুলো আমার লিপিডস কিন্তু লিপিড পার অক্সিডেশন হয়, অক্সিডাইজড হয়ে যেতে পারে সার্কুলেশনের মধ্যে। এই অক্সিডাইজড হওয়া যে এলডিএলটা সার্কুলেশনের মধ্যে, এই অক্সিডাইজড মলিকিউলস গুলাই কিন্তু আমার ভাস্কুলার এন্ডোথেলিয়ামকে ইনজিউর করতে পারে। মানে ওই যে অক্সিজেন রেডিক্যালস গুলা, এগুলা কোনো না কোনো ভাবে আমার ভাস্কুলার এন্ডোথেলিয়ামকে ইনজিউর করতে পারে। এখন দেখো যে ভাস্কুলার এন্ডোথেলিয়াম কোনোভাবে ইনজিউর যদি হয়, আমাদের ইমিউনাল সিস্টেম বা মনে করো ইনফ্লামেটরি সিস্টেমে যেটা আছে, যখনই কোনো ধরনের ইনজুরি হবে, কোনো ফরেন বডি দিয়ে হোক বা কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কোনো অর্গানিজম দিয়ে হোক, সাথে সাথে আমার সার্কুলেটরি সেল গুলো তাকে এনগলফ করার জন্য বা তাকে ডিস্ট্রয় করার জন্য আসবে। কে আসবে? এখানে সবার আগে আসবে মনোসাইট। মনোসাইট এসেই সাথে সাথে আমার অক্সিডাইজ যে এলডিএলটা আছে, ওই অক্সিডাইজ এলডিএলটাকে এনগালফ করে ফেলবে। এই অক্সিডাইজ এনগালফ মনোসাইটটাকে বলা হয় ম্যাক্রোফেজ। দেখো এখানে যদি তোমরা ছবিটা খেয়াল করো একটু ভালো করে, ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ কাদেরকে বলি আমরা? ফরেন বডি বা ব্যাকটেরিয়া কন্টেনিং বা অর্গানিজম কন্টেনিং যেই মনোসাইটটা, এই মনোসাইটটাকেই আমরা বলি ম্যাক্রোফেজ। তার মানে কি হচ্ছে, যখনই ভাস্কুলার ইনজুরি হচ্ছে, অক্সিডাইজ এলডিএল দিয়ে মনোসাইট আসবে, মনোসাইটটা তাকে এনগালফ করবে, ম্যাক্রোসাইটে কনভার্ট হবে। এই ম্যাক্রোসাইটের মধ্যে স্ক্যাভেঞ্জার রিসেপ্টর থাকবে। এই স্ক্যাভেঞ্জার রিসেপ্টর গুলো ফার্দার অক্সিডাইজ যেই এলডিএল গুলা, এই এলডিএল গুলাকে এনগালফ করতে থাকবে। করতে 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 আলটিমেটলি একটা বড় ফর্ম তৈরি হবে। ওই বড় ফর্মটাকে বলা হয় ফোম সেল। এই ফোম সেল সহ বাকি যে অংশটা হচ্ছে পুরো মনোসাইটের ভাস্কুলার এন্ডোথেলিয়ামের সাব এন্ডোথেলিয়াল স্পেসে চলে যাবে। সাব এন্ডোথেলিয়াল স্পেসে গিয়ে সে ইনফ্ল্যামেটরি স্টিমুলেটর হিসেবে কাজ করবে। সে ইনফ্ল্যামেটরি ফ্যাক্টরস গুলোকে ইনভাইট করবে। এই ইনফ্ল্যামেটরি ফ্যাক্টরস এর ইনভাইটেশনের পরে যে স্মুথ মাসলের যে সেলগুলো আছে, এই স্মুথ মাসল গুলার সেল মানে এগ্রিগেশন হতে থাকবে। এগ্রিগেশন হয়ে স্মুথ মাসল সেল এগ্রিগেটেড হওয়া মানে কি, ভাস্কুলার ইন্টিমা থেকে ভাস্কুলার এন্ডোথেলিয়াম পার্টস করে একটা নতুন একটা মাস ফরমেশনের মতো হয়, মানে একটা বালজিং ফরমেশন হয়। ওই বালজিংটাকেই আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। আমি কি আবার বলবো? এটা খুব ইম্পর্টেন্ট। স্যার আবার বলেন। মূল জিনিসটা হচ্ছে অক্সিডাইজড হয়েছে, এটা ওই বাকি সবটা বলবো না, যে অক্সিডাইজড হয়েছে এলডিএল। যদি আমার নন অক্সিডাইজড এলডিএল কিন্তু অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফরমেশন করবে না। যখনই অক্সিডাইজড হয় এলডিএল অক্সিডাইজড হয়ে আমার ভাস্কুলার এন্ডোথেলিয়ামকে ইনজিউর করবে। ভাস্কুলার এন্ডোথেলিয়াম যখন ইনজিউরড হবে, তখনই মনোসাইট আসবে, মনোসাইট এসে তাকে এনগালফ করবে। এই এনগালফ অবস্থায় মনোসাইটটাকেই আমরা বলি ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজটার মধ্যে স্ক্যাভেঞ্জার রিসেপ্টর থাকবে, যেই রিসেপ্টর গুলার স্পেশালিটি হচ্ছে তারা বেশি বেশি করে অক্সিডাইজড এলডিএল কে এনগালফ করতে পারে, বেশি বেশি করে তাদের মধ্যে এগ্রিগেট করতে পারে। এই এনগালফ করার সাথে সাথে সে এন্ডোথেলিয়াম থেকে আস্তে করে ওই যে ম্যাক্রোফেজটা আস্তে করে সাব এন্ডোথেলিয়াল স্পেসে চলে যাবে। সাব এন্ডোথেলিয়াল স্পেসে গিয়ে সে ওই ভাস্কুলার স্মুথ মাসল যেগুলো আছে এগুলাকেও প্রেস করতে থাকবে, সাথে সাথে ইনফ্ল্যামেটরি রেসপন্স স্টিমুলেটেড হবে। আর স্মুথ মাসল যে সেলগুলা, এই সেলগুলা বেশি বেশি করে ইনফিল্ট্রেট হতে থাকবে বা এগ্রিগেটেড হতে থাকবে। এগ্রিগেটেড হয়ে যে একটা মাস ফরমেশন হবে, এই মাসটাই ভাস্কুলার এন্ডোথেলিয়াম পায়ার্স করে বা ভাস্কুলার এন্ডোথেলিয়াম সহ বালজ হয়ে লুমেনের দিকে চলে যায়। আলটিমেটলি কি হবে, লুমেনটা যখন একটা
স্মুথ একটা ভাস্কুলার ক্যানাল থেকে যখন ওয়ালটা যখন বাল্জ হয়ে একটু উঠে যাবে, তখন আলটিমেটলি কি হবে? এটা যদি দুই পাশ থেকেই হয়, তাহলে ভাস্কুলার লুমেন ন্যারোইং হয়ে যাচ্ছে। বুঝা গেল? জি স্যার। জি স্যার। স্যার ম্যাক্রোফেজ বলো। স্ক্যাভেঞ্জার করে মনে ফোম সেল গঠন হলো, এরপর জায়গাটা বুঝি নাই। এই ফোম সেলটাই আমার ইনফ্ল্যামেটরি রেসপন্সকে স্টিমুলেট করবে। ইনফ্ল্যামেটরি রেসপন্স মানে কি? ইনফ্ল্যামেটরি সেলগুলোকে এগ্রিগেট করাবে বা ইনফিল্ট্রেশন হবে স্মুথ মাসল সেলগুলা। স্মুথ মাসল, তোমার ইনফ্লামেশনের ক্রাইটেরিয়া হচ্ছে কি, দেখো আমরা যখন হাতের মধ্যে কোনো একটা কিছু একটা কাটা ফুটে, আলটিমেটলি কি হয়, কিছুদিন পরে দেখবা যে হাতের ওই জায়গাটার মধ্যে একটা শক্ত কিছু কর্ন ফর্মেশন হয়ে যায়, এটাকে বলি আমরা। খেয়াল করেছো কখনো কারো পায়ে কাটা বিঁধেছে বা কারো কোনোভাবে কোনো একটা ফরেন বডি রয়ে গেছে, এমন করে যে পায়ের নিচে দেখা যায় যে একটা শক্ত একটা অংশ হয়ে যায়, বা জুতা পরতে পরতে যেটা হয় অনেক সময় পায়ের মধ্যে একটা স্পেসিফিক জায়গার মধ্যে ঘষা লাগতে 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 হয় কি, ওখানে একটা শক্ত হয়ে যায়, আলাদা আলাদা কিছু একটা হয়, ওটাকে বলা হয় কর্ন। ঠিক একই জিনিসটাই যখন ফোম সেল ফর্মেশন হয়, এই ফোম সেল আমার এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি রেসপন্স। ইনফ্ল্যামেটরি রেসপন্সটাই হচ্ছে বডি থেকে তাকে আসতে করে, সে আমাকে কষ্ট দিচ্ছে, সো তাকে আলাদা করে ফেলতে হবে। ঠিক একইভাবে ওই ফোম সেল ইনফ্ল্যামেটরি রেসপন্সকে স্টিমুলেট করায়, আর ওই ইনফ্ল্যামেটরি রেসপন্সের ফলেই দেখা যায় যে স্মুথ মাসল সেলগুলা ইনফিল্ট্রেট হতে থাকে তার সারাউন্ডিং। তো ওইখানে যদি নতুন করে সাবএন্ডোথেলিয়াল স্পেসের মধ্যে যদি নতুন করে স্মুথ মাসল ওই একটা ফোম সেলকে সারাউন্ড করে যদি এগ্রিগেট হতে থাকে, তাহলে কি হবে, একটা নতুন করে একটা মাস ফর্মেশন হলো ওখানে, ওই মাসটাই ভাস্কুলার এন্ডোথেলিয়াম সহ বাল্জ হয়ে থাকবে লুমেনের দিকে, ওই বালজিংটাই বলা হয় অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন যদি স্যার আগের এই স্লাইডটা প্লাক, একটু দেখেন। হ্যাঁ বলো বলো বলো। স্যার আগের স্লাইডটা একটু দেখেন। আগের স্লাইড, এই স্লাইডটা জি স্যার, ঠিক আছে। ওকে। হ্যাঁ, এটা লিপিং কোডের ছবি, এটা লিপিং কোড থেকে, মানে কালার লিপিং কোড থাকলে লিপিং কোড থেকে দেখে নিতে পারবো এই ছবিটা, অনেক সুন্দর। এবং এই ছবির এই 4টা 5টা স্টেপ যদি তুমি পড়ো, তাহলে প্লাক ফর্মেশনটা কিভাবে হয়েছে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশনটা কিভাবে হয়েছে, এটা আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমার এই এলডিএল এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার এ ক্যাট কি কাজ করছে, এটা একটা এমসিকিউ এর মধ্যে থাকে এ ক্যাটের কাজটা, আর এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশনটা কিভাবে হচ্ছে এই জিনিসটা থাকে। এখন এইচডিএলটাকে নিয়ে আমরা, এইচডিএল এর স্পেশালিটি হচ্ছে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট মেকানিজম আছে, ওইটাই স্পেশালিটি তার। এইচডিএল এর মূল কাজটা আমরা জানি কি, এইচডিএল পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্টেরলকে কালেক্ট করে, ফ্রি কোলেস্টেরলকে কালেক্ট করে সে আলটিমেটলি হেপাটোসাইটের মধ্যে দিয়ে যাবে, যেটা হেপাটোসাইট হয়তো বাইল অ্যাসিড ফর্মেশন করবে, অথবা বাইল ফর্মেশনে লাগবে, অথবা এক্সক্রিট করে দেবে এক্সেস কোলেস্টেরলকে। ওকে, এটা হচ্ছে আমার, আমরা আমরা এটা দেখে আসি যে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট মেকানিজমটা কি, এই জিনিসটা দেখি, পরের ছবিটা দেখবো। এটার মধ্যে কি কি থাকে, ইনফ্লাক্স অফ কোলেস্টেরল ফ্রম পেরিফেরাল সেলস টু এইচডিএল। দেখো ইনফ্লাক্স মানে কি, সে বের করে নিয়ে আসলো তার মধ্যে, একটু খেয়াল করো, এন্ড রিলিজ অফ লিপিড ডিপ্লেটেড এইচডিএল। ব্র্যাকেট গুলা কেন দিয়ে রাখছি, HDL3 HDL2 কোন ফর্ম গুলা, এগুলো আমরা পরের ছবিটাতে গেলে দেখি। HDL particles itself is not taken up, instead এই যে HDL particles গুলো কিন্তু টেকেন আপ হয় না, ইনস্টেড অফ ওই তার মধ্যে যে কোলেস্টেরল বা কোলেস্টেরল এস্টার থাকে ওইগুলাকে সে পার্টিকেল, ওই অংশটাকে সে হেপাটোসাইটের মধ্যে ডোনেট করে। আমার মনে হয় এই স্টেপ গুলো একটু একটু খেয়াল করো, কি হচ্ছে, পেরিফেরি থেকে নিজে নিচ্ছে এবং এক্সেস কোলেস্টেরলটাকে সে অ্যালকেটের হেল্প নিয়ে কোলেস্টেরল এস্টারে কনভার্ট করছে, দেন এই কোলেস্টেরল এস্টার কন্টেইনিং এইচডিএল, এই এইচডিএলটা হেপাটোসাইটের মধ্যে কোলেস্টেরল এস্টার এন্ড ফ্রি কোলেস্টেরল যতটুকু পারা যায় সে ডোনেট করে দিয়ে আসবে এবং তাকে রিলিজ করে দিবে, আর ওই কোলেস্টেরলটাকে হেপাটোসাইট বাইল ফর্মেশন করবে, অথবা বাইল অ্যাসিড ফর্মেশন করবে, অথবা স্টোর করে সে এক্সক্রিট করে দিতে পারে।
এখন দেখো এই ফিগারটা খেয়াল করো, লিভার থেকে এইচডিএল কোত্থেকে ফরমেশন সিনথেসিস হচ্ছে, এইচডিএল কিন্তু সিনথেসিস হচ্ছে, কারণ অ্যাপো এ 1 2 3 এভাবে বিভিন্ন অ্যাপো এ আছে। এই অ্যাপো এ হচ্ছে এইচডিএল এর স্পেশালিটি। এই অ্যাপো এ কোত্থেকে সিনথেসিস হয়, প্রত্যেকটা কাইলোমাইক্রনের জন্য কিন্তু একটা স্পেসিফিক অ্যাপো থাকে, যেমন কাইলোমাইক্রনের জন্য ইয়ে আছে B48, এলডিএল বা ভিএলডিএল এর জন্য আছে B100 এবং এইচডিএল এর জন্য অ্যাপো এ স্পেসিফিক, এদের জন্য এটা মনে রাখতে হবে এই জিনিসগুলো, কোনটার মধ্যে কোন অ্যাপো থাকে। দেন দেখো সার্কুলেটরি লিপিডস, এগুলো সহ সে অ্যাপো সি, অ্যাপো ই আর অ্যাপো A1 থাকে সার্কুলেটরি লিপিড। নেসেন্ট এইচডিএল যদি আমি ধরি, তাহলে এর মধ্যে যা সিনথেসিস হয়ে সার্কুলেটরি লিপিড গুলো সহ সে নেসেন্ট ফরমেশন হলো। দেন সে পেরিফেরাল টিস্যু থেকে যেই কোলেস্টেরল গুলো নিচ্ছে, যেমন এলডিএল এর কাছ থেকে নিতে পারছে, বা অন্য ওই যে ভিএলডিএল এর সাথে যার এক্সচেঞ্জ হলো, ওই এক্সচেঞ্জের ফলে যে আলটিমেটলি কোলেস্টেরল রিচ একটা ফর্ম আসে, এটা হলো HDL2। এটার ডেনসিটি সবচেয়ে বেশি, HDL2 ডেনসিটিটা হচ্ছে সবচেয়ে বেশি। এই HDL2 কন্টেইনিং, HDL2 এর সাথে দেখো কোলেস্টেরল এস্টার ট্রান্সপোর্ট প্রোটিনের হেল্প নিয়ে এক্সচেঞ্জটা কিন্তু ভিএলডিএল এর সাথে হয়েছে HDL2 এর সাথে, কারণ তার মধ্যে কোলেস্টেরল এস্টার ম্যাক্সিমাম। এই কোলেস্টেরল এস্টারটা কিছুটা সে ভিএলডিএল এর মধ্যে ছেড়ে দেয়, আর বাকিটা সে পুরোটাই লিভারে নিয়ে আসে। এই লিভার থেকে, লিভারের মধ্যে কোলেস্টেরল এস্টারটাকে ডোনেট করে আলটিমেটলি যেই এলডিএলটা ছেড়ে দেওয়া হয়, কোলেস্টেরল ফ্রি বলা যায়, বা কোলেস্টেরল রিডিউসড এইচডিএল যেটা, সেটাকে বলি আমরা HDL3। ফ্লোচার্ট একটু খেয়াল করো, অ্যারো সাইন গুলো খেয়াল করে, লিভার থেকে অ্যাপো এ কন্টেইনিং এইচডিএল সিনথেসিস হলো। এই সার্কুলেশনের মধ্যে, তার মধ্যে আর কি কি আছে, অ্যাপো সি আছে, অ্যাপো ই আছে, অ্যাপো A1 আছে, এই তিনটা অ্যাপো। আর সার্কুলেটরি লিপিড সহ যেই ফর্মটা আসলো, এটা হলো নেসেন্ট এইচডিএল, মানে একেবারে মাত্র জন্ম হওয়া যে এইচডিএলটা। এই এইচডিএল এর কাজ কি আমরা জানি, এইচডিএল এর মূল কাজ হচ্ছে পেরিফেরাল টিস্যু থেকে সে কোলেস্টেরল অ্যাগ্রিগেট করবে নিজের মধ্যে। তাহলে দেখো কোলেস্টেরল রিচ অন্যান্য যত পার্টিকেলস আছে তার কাছ থেকে সে কোলেস্টেরল নিয়ে, অ্যালকেটের হেল্প নিয়ে সে কোলেস্টেরল এস্টার ফর্ম করে। এই কোলেস্টেরল এস্টার কন্টেইনিং যে অংশ পার্টটা, ইয়েটা পার্টিকেলটা, এই পার্টিকেলটাকে বলছি আমরা HDL2 বা মোস্ট ডেন্স পার্টিকেল। এটা HDL2 এর সাথে VLDL এর কিছু এক্সচেঞ্জ হয়, আমরা দেখেছি যে TAG আসে কিছু, আর কোলেস্টেরল এস্টার VLDL এর কাছে চলে যায়। এই VLDL এর সাথে এক্সচেঞ্জের পথে সে বাকি যে কোলেস্টেরল এস্টার বা ফ্রি কোলেস্টেরল বা TAG সহ যে অংশটা থাকে, এই অংশটা HDL2 ফর্মে লিভারে আসে। লিভারে এসে সে কোলেস্টেরল এবং কোলেস্টেরল এস্টার এন্ড ফসফোলিপিড সহ যে অংশটা, এটা ডোনেট করে দিলে হেপাটোসাইটকে ওখানে ছেড়ে দিয়ে বাকি যে অংশটা থাকে, সেই অংশটাকে বলছি আমরা HDL3। HDL2 and HDL3 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, HDL2 হচ্ছে কোলেস্টেরল এস্টার অর কোলেস্টেরল রিচ, আর HDL3 হচ্ছে ওইটা পুয়ার, কোলেস্টেরল এস্টার পুয়ার। এইভাবে কিন্তু সাইক্লিক আকারে চলতেই থাকে, মানে সার্কুলেশন হচ্ছে, নেসেন্ট ফরমেশন হলো সে পেরিফেরি থেকে ফর্ম করে, ডেন্স ফরমেশন HDL2 হলো, HDL2 এর সাথে VLDL এর এক্সচেঞ্জ হয় পথে, HDL2 কোলেস্টেরলকে ক্যারি করে হেপাটোসাইটে নিয়ে আসে, হেপাটোসাইট তার কোলেস্টেরল অ্যাকসেপ্ট করে বাকি যে অংশটা ছেড়ে দেওয়া হয়, ওই অংশটাই হচ্ছে HDL3। এইভাবেই চলতে থাকছে। ক্লিয়ার? জি স্যার। নেক্সট একটা স্লাইডে আছে, এই স্লাইডটা ওই যে অ্যালকেট অর পিকেট কি, এই জিনিসটাই অ্যালকেট এন্ড পিকেট। এটা একটা শর্ট নোট থাকে সব সময়, সব ধরনের পরীক্ষাতেই থাকে, কাট ফাইনাল বলো, টার্ম ফাইনাল বলো, ইউনিভার্সিটির পরীক্ষা বলো, সবগুলোতেই এই একটা শর্ট নোট থেকে থাকে। অ্যালকি কোলেস্টেরল টেকেন আপ বাই দ্য HDL is immediately esterified by the plasma enzyme lecithin cholesterol, মানে
কিসের জন্য? লেসিথিন কোলেস্টেরল অ্যাসাইল ট্রান্সফারেজ। This enzyme is synthesized and secreted by the liver. Alkate binds to nascent and is activated by APO. এই যে APOA1 কেন লাগছে তাহলে দেখো, APOA1 এর একটা ইম্পর্টেন্স হচ্ছে APOA1 অ্যালকেটকে স্টিমুলেটেড করে। অ্যালকেট স্টিমুলেটেড হইলেই ফ্রি কোলেস্টেরলটা কোলেস্টেরল এস্টারে কনভার্ট হবে। এর মধ্যে আরেকটা একটা কথা বলি, ওই যে ফ্যাটি লিভার চেঞ্জ বলতে আরেকটা শর্ট নোট থাকে। ফ্যাটি লিভার চেঞ্জটা কি? বেসিক্যালি ফ্যাটি লিভার বলতে তো বুঝতেই পারছো যে হ্যাঁ, হেপাটোসাইটের মধ্যে মানে বা লিভারের মধ্যে মনে হয় ফ্যাট জমে গেছে, এটাই তো কথাটা থেকে তো বোঝা যায় নাকি? কথা ফ্যাটি লিভার চেঞ্জ যদি বলি আমি, তাহলে বুঝবো না যে আমার লিভারের মধ্যে লিপিড এগ্রিগেটেড হয়েছে? জি স্যার। দেখো কেন হয়, দেখো কি কি কারণে হতে পারে। এক হতে পারে দেখো কাইলোমাইক্রন ফ্যাটি মানে লিভারে গিয়ে শেষ হয়েছে এন্ড ভিএলডিএল তৈরি হয়েছে। এখন দেখো কাইলোমাইক্রন যদি বেশি পরিমাণ টিএজি নিয়ে যায় হেপাটোসাইটের মধ্যে, একটা কারণ হতে পারে। আর যদি হেপাটোসাইট ভিএলডিএল নতুন করে সিনথেসিস করতে না পারে, তাইলেই তো আমার লিপিড গুলা ওখানে এগ্রিগেটেড হতে থাকবে। এটা একটা সুযোগ কিনা খেয়াল করো যে এক হচ্ছে কাইলোমাইক্রন থেকে টিএজিটা ব্রেকডাউন না হয়ে সবটা ম্যাক্সিমামটাই আমার হেপাটোসাইটের মধ্যে চলে আসলো। তার মানে কি, যদি বেশি বেশি করে আমি টিএজি কন্টেইনিং ডায়েট নেই, ম্যাক্সিমাম লাইপোপ্রোটিন লাইপেজ টিএজি কে ব্রেকডাউন করার পরেও যেই টিএজিটা আমার থেকে যাচ্ছে ওই টিএজিটাই আমার হেপাটোসাইটের মধ্যে গিয়ে এগ্রিগেটেড হচ্ছে। এখন আমার ভিএলডিএল ফর্মেশন হওয়ার কথা ছিল। এখন ভিএলডিএল ফর্মেশন করার জন্য কি কি লাগবে? ফসফোলিপিড লাগবে আর একটা ApoB100 লাগবে। এখন যদি কোনো কারণে হেপাটোসাইট ApoB100 সিনথেসিস করতে না পারে, তাহলে ভিএলডিএল ফর্মেশন হবে না। আবার ফসফোলিপিডে যদি তার সিনথেসিস না হয়, তাহলে ভিএলডিএল নতুন করে ফর্মেশন হবে না। তাহলে ওই টিএজিটা কোথায় যাবে? ওই টিএজিটা আলটিমেটলি হেপাটোসাইটের মধ্যে এগ্রিগেটেড হতে থাকে। এই টিএজিটা আস্তে আস্তে জমতে জমতে সাইটোপ্লাজম, পুরো হেপাটোসাইটের সাইটোপ্লাজমের মধ্যে টিএজি রিচ হয় এবং তার ওখানে কিছু ফাইব্রোটিক চেঞ্জ হয়, যে কারণে ফ্যাটি চেঞ্জকে এখন অনেকটা সিরোটিক চেঞ্জের সাথে কম্পেয়ার করা হচ্ছে, যে ফ্যাটি লিভার এখন রিস্ক অনেক বেশি, মানে সিরোটিক চেঞ্জের চেয়েও বড়, অনেক বেশি রিস্কি বলা হচ্ছে। হ্যাঁ, এটা ফ্যাটি লিভারটা একটু পড়বা, একটু জাস্ট মানে ওই ইয়েটা ধরাই দিলাম, যেহেতু আমার স্লাইডে নাই, একটু বই থেকে পড়বা, ছোট্ট একটা শর্ট নোট থাকে, একটু খেয়াল করে নিবে। ওকে, আমি শেষ করছি এখন। জানিবুল স্যার এসে টিউটোরিয়াল নিবে কিন্তু। হ্যাঁ, ওকে স্যার টিউটোরিয়াল কি 4 ব্যাচেরই হবে? পারলে করো, পারলে করো টিউটোরিয়াল। আবার নেক্সট স্যাটারডে তো একটা টিউটোরিয়াল হবে, নেক্সট স্যাটারডেতে টিউটোরিয়াল হবে। আর নেক্সট স্যাটারডেতে চাইলে তোমরা লেকচারের জায়গায় টিউটোরিয়াল দিতে পারো আর টিউটোরিয়ালের জায়গায় আইটেম নিতে পারো। কি করবা? স্যার লেকচার নিব। না, লেকচার নিলে তো লিমিট তো শেষ। লেকচার নিতে আমি নতুন মানে নতুন লেকচার নিতে স্যার চাচ্ছি। আইটেম কি ওই দিনই দিতে হবে? না, যদি না হয় তাহলে সানডেতেও দিতে পারো, সানডেতেও দিতে পারো। তাহলে আমরা স্যাটারডেতে 2টা লেকচার টিউটোরিয়াল নেওয়া হবে। স্যার তাহলে সানডেতেই দিব। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম।